স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি সোফিয়া আহমেদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। খাদ্য নিরাপত্তায় 2 কোটি কৃষককে উপকরণ দিচ্ছে সরকার, 5,000 কোটি টাকার প্রণোদনা, বললেন প্রধানমন্ত্রী। রাজধানীর বাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। চাল আলুর দাম আজও বাড়তি। সিলেটে রায়হানের মৃত্যুর ঘটনায় বরখাস্ত এসআই আকবরের খোঁজ নেই, এখনো বিচার চান এলাকাবাসী। সিনহা হত্যার পর কক্সবাজার পুলিশে ব্যাপক বদলিতেও আইন শৃঙ্খলার উন্নতি নেই, ঘটেছে একাধিক খুনের ঘটনা। এবং বিশ্বে করোনা ভাইরাসে প্রাণহানি 11 লাখ ছাড়িয়ে গেল, 24 ঘন্টায় 6,000-এর বেশি মানুষের মৃত্যু। সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো সংবাদ। করোনার কারণে দেশে যেন দুর্ভিক্ষের সৃষ্টি না হয় তাই কৃষি খাতে 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন 17 কোটি মানুষের খাদ্য নিশ্চয়তা রক্ষার জন্য বঙ্গবন্ধুর দেখা পথেই চলছে বর্তমান আওয়ামী লীগ সরকার। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত আন্তর্জাতিক এক সেমিনারে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে কথা জানান তিনি। গত কয়েক বছরে কৃষি পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ। নিজেদের চাহিদা পূরণের পর কোন কোন খাদ্যপণ্য এখনো রপ্তানি হচ্ছে তিনি জানান। উন্নত বিশ্বের মতো দেশের কৃষিতেও এখন আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়াতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতে 2 কোটির বেশি কৃষককে কৃষি উপকরণ দিচ্ছে সরকার। করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের যেন তার প্রভাব না হয়, আর বাংলাদেশের যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো রকম কষ্টভোগ না করে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। এই প্রণোদনা প্যাকেজ আমরা যে ঘোষণা দিয়েছি, তার মধ্যে আমাদের কৃষকরাই সবচেয়ে বেশি সুবিধা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। রাজধানীর বাজারে বেড়েই চলেছে সবজি সহ নানা নিত্যপণ্যের দাম। সেই সাথে সরকারি ঘোষণার পরেও কমেনি চাল আলুর দাম। ছুটির দিনে রাজধানীর বেশিরভাগ বাজারেই নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে এসব পণ্য। আর সবজির বাজারে উচ্চমূল্য। যেসব সবজি আগে প্রতি কেজি 50 থেকে 70 টাকার মধ্যে ছিল, সেটা এখন 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি। শীতের আগাম সবজি উঠতে শুরু করলেও দাম না কমে বরং বাড়ছে। মরিচের দামও বেড়ে কেজি প্রতি 200 টাকার উপরে। কেজি প্রতি দেশি পেঁয়াজ 80 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে প্রতি কেজি আলু 50 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি দোকানে আলু বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা প্রতি কেজি। এদিকে ইলিশ ধরা বন্ধ হওয়ার পর বাজারে মাছের দাম কিছুটা বেড়েছে। বিভিন্ন ধরনের মাছের দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে বলছেন বিক্রেতারা। সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে সরকারের দাম বেঁধে দেওয়া এবং জরিমানার কৌশলও কাজ করছে না বলে অভিযোগ তাদের। বাজারের সবশেষ পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন, আর পণ্যের কোনো ধরনের ঘাটতি দেখা যাচ্ছে কিনা সেখানে? এখানে মূলত বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যে সবজির যেই স্বাভাবিক সরবরাহ সেটি তুলনামূলকভাবে কম, এবং বন্যার কারণে যেহেতু উত্তরবঙ্গের অনেক জায়গায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কারণেই মূলত দামে যে প্রভাব পড়েছিল সেটি এখনও অব্যাহত আছে। আর শীতের সবজি, এরই মধ্যে শীতকালীন সবজি কিছু উঠতে শুরু করলেও সেটির সরবরাহ খুব একটা বাড়েনি, যার কারণে এখনো পর্যন্ত দাম নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে যেসব সবজি, শীতকালীন সবজি আগাম উঠেছে, সেগুলোর মধ্যে কিছু কিছুর দাম
দাম কিছুটা 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে বলে তারা দাবি করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা বাজারের চিত্র যদি বলি, সেক্ষেত্রে বলা যায় অধিকাংশ সবজির দামই কিন্তু 70 থেকে 80 টাকার মধ্যেই রয়েছে এবং খুব কম সবজি রয়েছে যেগুলো 70 টাকার নিচে। কাজীর দেউরি বাজারে আমি আজকে দেখেছি কেবল পেঁপে এবং আমরা পেঁপে ছাড়া আমরা খুব কম সবজি আমরা দেখেছি যেটি 40 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর এখানে ফুলকপি, সিম সহ যে সব সবজিগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা এবং বেগুন এবং ঝিঙ্গা এই ধরনের যেই সবজিগুলো রয়েছে সেগুলো 70-80 টাকার মধ্যে এবং যে করলা, যে বেগুন এবং কাঁচামরিচ, করলা এবং বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা দরে এবং কাঁচামরিচ দাম কিন্তু কিছুটা কমেছে। আমরা দেখেছিলাম যে গত সপ্তাহে প্রায় 250 টাকা পর্যন্ত কাঁচামরিচের দাম ছিল, সেটি কিন্তু আজকে 190 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং টমেটোর দামও প্রায় 10 টাকার মতো কমেছে বলে তারা জানিয়েছেন এবং 90 টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে। কিন্তু একটি বিষয় লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে সরকার বিশেষ করে আলুর দাম যেটি প্রায় 50 টাকা দাঁড়িয়েছে, সেটি একটি দাম নির্ধারণ করে দিয়েছিল খুচরা বাজারে 30 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত আমরা আসলে বাজারে এর কোনো প্রভাবেই পড়তে দেখিনি। আজকেও আমরা দেখেছি কাজীর দেউরি বাজারে যেই আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি যে 50 টাকা দরে এবং এই বিষয়ে আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন এখনো যেহেতু পাইকারি বাজারে আসলে এর দাম কমেনি, সেই কারণে তারা কিন্তু ক্রেতাদের কাছ থেকে এখনো পর্যন্ত তাদের আগের যেই দাম সেই দামেই তাদেরকে নিতে হচ্ছে। যদি পাইকারি বাজারে কমে সেই ক্ষেত্রে তারাও দাম কমিয়ে দিবেন এমনটি তারা বলেছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের বাজার পরিস্থিতি। চট্টগ্রাম থেকে বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সিলেটে বরখাস্ত এসআই আকবর হোসেনকে, এমনকি তার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাড়িতেও নেই সে। পুলিশের নির্যাতনে রায়হানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আকবরের এলাকাবাসীও তার বিপক্ষে অবস্থান নিয়েছেন, সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা। আশুগঞ্জের বাগৈর গ্রামের জাফর আলী ভুইয়ার বড় ছেলে আকবর 2006 সালে কনস্টেবল হিসেবে পুলিশে ঢোকেন। 2014 সালে এসআই পদে নিয়োগ পান। জানা গেছে পালিয়ে যাওয়ার আগে 11 অক্টোবর পরিবারের সাথে কথা বলেন আকবর। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এখন সমালোচনা হচ্ছে গ্রামেও। এই বাড়িটিও আকবরের অবৈধ আয়ে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ অনেকের, যদিও প্রত্যাখ্যান করেছে পরিবার। সবাই সম্মিলিতভাবে আমাদের সর্বস্ব সঞ্চয়ের টাকা দিয়ে আমরা আস্তে আস্তে তিল তিল করে এটা 5 বছর আগে আমরা বেসমেন্ট করছি, তার পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে আমরা কাজটা অনেক সময় নিয়ে শেষ করছি। এলাকাবাসী বলছেন আকবরের কারণে এলাকার মান ক্ষুণ্ণ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন একই কথা। সরকার তো বিভিন্ন সংস্থা আছে, দুদক আছে, সরকার সংস্থা, তো দুদক যাচাই করুক তার কি কি সম্পত্তি আছে, তার নামে কত ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তখনই তো বেরিয়ে আসবে। আমরা আশুগঞ্জবাসী লজ্জিত, এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা দুঃখজনক ঘটনা। সুস্থ তদন্ত সাপেক্ষ এটা আইনগত ব্যবস্থা নেওয়ার দরকার। 10 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর অভিযোগ ওঠে। ঘটনার পরপরই আকবরকে সাময়িক বরখাস্ত করার পর পালিয়ে যায় সে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছে সহকর্মী মাধব কর্মকার। মাধব, সকালে আপনার সাথে কথা হচ্ছিল এসআই আকবর হোসেনকে ধরার ব্যাপারে। এখন পর্যন্ত কি অগ্রগতি, পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? এই ঘটনায় অভিযুক্ত এসআই আকবর যখন থেকেই পলাতক, অর্থাৎ যখন তাদেরকে শাস্তি বিধান করা হয় গত সোমবার, তখন থেকে কিন্তু সে পলাতক। তাকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সিলেট মেট্রোপলিটন পুলিশ। তবে সিলেট মেট্রোপলিটনের বাইরেও তাকে গ্রেফতার করার জন্য কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষায়িত দল পিবিআই এবং সিলেট জেলা পুলিশ। এই আকবরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি বিধায় সিলেটে এই মুহূর্তে উত্তাল। বিভিন্ন সংগঠন আন্দোলন করছে, বিক্ষোভ করছে, মানববন্ধন করছে। অপরদিকে যে স্থানে এই ঘটনা ঘটেছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি, সেই বন্দরবাজার পুলিশ ফাঁড়ির অধিকতর নিরাপত্তা সুরক্ষার জন্য পুলিশের বিশেষায়িত দল কিন্তু এখানটায় নিরাপত্তা দায়িত্ব পালন করছেন বিগত 3 দিন ধরেই, যাতে কোনো ধরনের নাশকতার সৃষ্টি না হয় কিংবা বিক্ষুব্ধ জনতা যাতে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে কোনো ধরনের আক্রমণ করতে না পারে, সেজন্য পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে আকবরকে ধরার জন্য এখন পর্যন্ত
পর্যন্ত আমরা কোনো ধরনের ফলপ্রসূতা দেখতে পাইনি। তবে পিবিআইয়ের যিনি প্রধান রয়েছেন গতকাল তিনি ঢাকাতেও সংবাদ সম্মেলন করেছেন এবং সিলেটের যিনি পুলিশ কমিশনার রয়েছে, পিবিআইয়ের যিনি পুলিশ সুপার রয়েছে, সকলে যেটি বলেছে আকবর যাতে সিলেটের সীমান্ত দিয়ে দেশের বাইরে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন পুলিশ সহ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি সীমান্ত এলাকায় তার ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে দ্রুততম সময় তাকে গ্রেফতার করা বা আটক করা যেতে পারে। জি মাধব কর্মকার, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, এলাকাবাসীও এখন তার বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা যদি ওসি প্রদীপের দিকে তাকাই, তাকে বরখাস্ত করার পরেই কিন্তু তার বিরুদ্ধে এলাকাবাসী নানা ধরনের অভিযোগ করেছেন, মামলা করেছেন। একটু জানতে চাই এসআই আকবরের বিরুদ্ধে কি এখন পর্যন্ত এলাকাবাসীর পক্ষ থেকে কোনো মামলা করা হয়েছে কিনা বা কি ধরনের অভিযোগ করছে তারা? এসআই আকবরের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দিকটা, সেখানটার আমাদের যিনি প্রতিনিধি রয়েছেন তিনি বিষয়টা ভালো বলতে পারবেন। তবে সিলেটের প্রেক্ষাপট যদি বলি, এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িটি হচ্ছে ঠিক সিলেটের প্রাণকেন্দ্র বন্দরবাজারে। তবে হকারদের কাছ থেকে বিভিন্ন সময় চাঁদা তোলার অভিযোগ রয়েছে, সেইটি আনুষ্ঠানিকভাবে কোনো মামলা কিংবা এই ব্যাপারে সিলেটে তার বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ এখন পর্যন্ত কেউ করেননি। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধরনের ছোটখাটো অভিযোগ আমরা শুনতে পাচ্ছি। তবে এই ঘটনায় যদি আদালতে আকবরের বিরুদ্ধে কেউ মামলা দায়ের করেন কিংবা তার বিরুদ্ধে যে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায় তখন অবশ্যই আপনাদেরকে আমরা এই বিষয়টি জানাতে পারব। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাধব কর্মকার। কক্সবাজারে মেজর সিনহা হত্যার পর পুলিশে ব্যাপক পরিবর্তন এলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। একের পর এক ঘটেছে হত্যাকাণ্ড, থেমে নেই চুরি ছিনতাইও। এদিকে জেলার সব পুলিশ সদস্য পরিবর্তন হওয়ায় নতুনদের পরিস্থিতি বুঝে উঠতে সময় লাগছে। তাই পুলিশকে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিচ্ছেন স্থানীয়রা। কক্সবাজারের ঈদগড়ে সম্প্রতি খুন হয়েছে আঞ্চলিক গানের শিল্পী জনি দে। চট্টগ্রামের পটিয়া থেকে অনুষ্ঠান করে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মারা যান ঘটনাস্থলেই। জনির মৃত্যুর পর সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি। শুধু জনি হত্যা নয়, কক্সবাজারে আরও বেশ কয়েকটি হত্যাকাণ্ড হয়েছে এরই মধ্যে। রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষে খুন হয়েছেন 9 জন। এছাড়া বিভিন্ন স্থানে ঘটেছে খুনের ঘটনা। এর বেশিরভাগই রহস্য উদ্ঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি গেল 2 মাসে ঘটেছে 50টিরও মতো চুরি ছিনতাইয়ের ঘটনা। কোনো একটা নির্জন জায়গায় হয়তো কোনো ঘটনা ঘটছে, তারা যেহেতু চেনে না, সো আমরা তাৎক্ষণিকভাবে তাদের হেল্পটা পাচ্ছি না। বিশেষ করে ছিনতাইয়ের ঘটনাটা অধিক হারে বেড়ে গেছে, যেটা আসলে প্রশাসনের কোনো ভূমিকা এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি না। সিনহা হত্যার পর কক্সবাজারে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে পুলিশের সব সদস্যই এই এলাকায় নতুন হওয়ায় নানা কাজে বেগ পেতে হচ্ছে তাদের। তাই পুলিশকে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন স্থানীয়রা। যখন জনগণের সাথে পুলিশের দূরত্ব বেড়ে যায় তখন তারা সঠিক তথ্য পাবে না এবং কক্সবাজার আইনশৃঙ্খলা আরও অবনতি হবে। আমরা মনে করি পুলিশ জনগণের এবং পুলিশ ও জনগণের মধ্যে তাদের আরও বেশি করে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া দরকার। কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকে চ্যালেঞ্জ হিসাবে দেখলেও পুলিশ তা মোকাবেলায় প্রস্তুত বলে জানান ডিআইজি। কক্সবাজারের জন্য অনেক চ্যালেঞ্জ, বললাম না, এখানকার কমিউনিকেশন একটা চ্যালেঞ্জ। আমরা কক্সবাজার শহর একরকম, আবার উখি আর একরকম, টেকনাফ আর একরকম, ভিতরে পাহাড় জঙ্গল, নানা রকমের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কাজ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে অলরেডি। মেজর সিনহা হত্যার পর থেকে পুলিশ কোনো মাদক মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো টেকনাফ এলাকায় প্রকাশ্যে অনেক মাদক চোরা কারবারি ঘোরাফেরা করছে বলেও অভিযোগ রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দরিদ্র রোগীদের চিকিৎসায় সমাজসেবা অধিদপ্তরের সহায়তা কার্যক্রমের টাকা আত্মসাৎ করছে সংঘবদ্ধ একটি চক্র। চিকিৎসার ভুয়া কাগজ ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সম্পদের পাহাড় গড়েছে চক্রটির প্রধান শাহিদুল আলম। এহেন কর্মকাণ্ডে অধিদপ্তরের কিছু কর্মকর্তাও জড়িত থাকার অভিযোগ রয়েছে। নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের শাহিদুল আলম সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তা কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন। শাহিদুল নিজে সমাজসেবা অধিদপ্তরের কেউ নয়, তার এসব কর্মকাণ্ডের দোসর অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা HM কাউসার আর শাহিদুল মিলে গরিব ক্যান্সার কিডনি রোগীদের চিকিৎসা সহায়তার টাকা আত্মসাতের সিন্ডিকেট গড়ে তুলেছেন।
রোগীর সাথে এটা আগে থেকেই কন্ট্যাক্ট করে নেয় যে আপনাকে এত টাকা দেওয়া হবে, বাকি টাকাগুলো আমাকে দিয়ে দিতে হবে। কেন দিয়ে দিতে হবে? কারণ আমি যে এই কাজগুলো করাই আমাকে হেড অফিসে টাকা দিতে হয়, জেলা অফিসে টাকা দিতে হয়, ডক্টরদের টাকা দিতে হয়, কম্পিউটারের দোকানে ফর্ম করি ওখানে টাকা দিতে হয়। কিডনি রোগী না হলেও শাহিদুল নিজের বাবা মা সহ পুরো পরিবারকে দিয়ে আত্মসাৎ করেছেন সরকারি টাকা। গ্রামের প্রায় শতাধিক লোককে এভাবে সমাজসেবা অফিসের চিকিৎসা সহায়তার টাকা আত্মসাতের ব্যবস্থা করে দিয়েছেন। শাহিদুল আমাকে ভাই মানে করাটা আধো একদিন আর দিচ্ছি নেই। কত টাকা পাইছেন? সে ধরুন হয়তো 40-50 টাকা পাইছেন। ক্যান্সার আমার জীবন আমারও এই নেই। আবার আসল রোগীদের নামমাত্র টাকা দিয়ে বেশিরভাগ টাকা মেরে দেন তিনি। 10,000 টাকা। 50,000 টাকা তুলে 10,000 টাকা দিয়েছে। হ্যাঁ। আর বাকি টাকা যার মাধ্যমে পাইছি তারা রাখেছে। শাহিদুল সিন্ডিকেটে আছে নড়াইল সমাজসেবা অফিসের বেশ কিছু কর্মকর্তা কর্মচারী। না, এ বিষয়ে আমরা আসলে একই সাথে তো করে নাই, হয়তো বিভিন্ন কিস্তিতে করেছে, আর অধিকাংশ সময় রোগীর সাথে আমাদের দেখা হয় না। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি সমাজসেবা অধিদপ্তরের কোনো কর্মকর্তা। এগুলা আমাদের পর্যায়ে বলার কোনো সুযোগ নেই। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নড়াইল। এনে বিস্তারিত দেখতে চোখ রাখুন আজ রাত 9টা 30 ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। যাচ্ছি পরের খবরে। বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছেন এমন শতাধিক ব্যক্তির তথ্য চেয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সহ 50টি দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে বেশ কয়েকজনের তথ্য হাতেও পেয়েছে দুদক, কিন্তু তদন্ত ও MLAR এর চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তির নাম প্রকাশ করছে না সংস্থাটি। অস্ট্রেলিয়া ও কানাডায় অন্তত 40 কোটি টাকা পাচার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসেবরক্ষণ কর্মকর্তা আফজাল ও তার স্ত্রী রুবিনা। এরই মধ্যে তাদের কয়েকটি বাড়ি জব্দের জন্য সেদেশের সরকারের সহায়তা চেয়েছে দুদক। দুদেশের মধ্যে চুক্তির মাধ্যমে এসব তথ্য পেয়েছে দুদক। শুধু আফজাল নয়, ক্যাসিনো কাণ্ডে জড়িত যুবলীগ নেতা সম্রাট, কাজী আনিস, সেলিম প্রধান সহ অন্তত 100 জনের আর্থিক লেনদেনের তথ্য খুঁজছে দুদক। সিঙ্গাপুরে সেলিম প্রধানের 9টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। আরও যাদের তথ্য পাওয়া গেছে সেটি প্রকাশ করবে না দুদক। অর্থ দেশে ফেরত আনার জন্য এই MLAR পাঠানো হয়ে থাকে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন থেকে প্রায় 50টি MLAR বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এবং আমরা 22টা দেশ থেকে ইতিমধ্যে জবাব পেয়েছি। দুদকের কাছ থেকেও তথ্য চেয়েছে বিভিন্ন দেশ, যাদের অনেকের কাছ থেকে সহায়তা নিয়েছে সংস্থাটি। বিদেশিরাও আমাদের কাছে MLAR পাঠায়, যেহেতু এটি আন্তর্জাতিক একটি চুক্তির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ যারা আনকাকের সদস্য হয়েছে তারা এই মানি লন্ডারিং সংক্রান্ত তথ্য আদান প্রদান করে থাকে। দুদক বলছে MLAR এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও অর্থ সম্পদ জব্দের রীতি চালু হয়, বিদেশে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না দুর্নীতিবাজদের। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোহাম্মদপুর তাজমহল রোডের মিনার মসজিদের পাশেই পার্ক ও মাঠের কাজের জন্য প্রায় 5.5 কোটি টাকার বাজেট নিয়ে কাজে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধু পার্কের জন্য বরাদ্দ 3.33 লাখ টাকা। পানির ফোয়ারা, তার মাঝে ব্রিজ, ফুল বাগান, বসার জন্য দৃষ্টিনন্দন বেঞ্চ, পাবলিক টয়লেট, শিশুদের জন্য প্লেগ্রাউন্ড এবং বয়স্কদের বিশ্রাম কক্ষ সবই ছিল প্রকল্পের নকশায়। আর মাঠের জন্য বরাদ্দ 1.68 লাখ টাকা। নকশা অনুযায়ী মাঠের চারিদিকে হাঁটার রাস্তা, তার পাশে সাইকেল লেন, ড্রেনেজ ব্যবস্থা, পাবলিক টয়লেট, মাঠ জুড়ে সবুজ ঘাস লাগানোর কথা। নকশা অনুযায়ী কিছু কাজ শুরু হলেও শেষ হয়নি, তাই পাবলিক টয়লেট, সিসি ক্যামেরা, গার্ডেন লাইট বা সাইকেল লেন কোনো কিছুই কাজে আসছে না। ফোয়ারা, এখানে প্লেগ্রাউন্ড সব ওইগুলো কিন্তু হইল না, অর্ধেক ফোয়ারা, অর্ধেক ইনকমপ্লিট, এইসব তো রয়ে গেছে। কাজটা হঠাৎ করেই থেমে গিয়েছে, কাজটা কেউ করছে না অথবা কেউ দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, আর পরিচ্ছন্নতাও তো নাই। পার্কের পাশে মাদ্রাসার রান্নাঘর নিয়ে সাবেক সাংসদ হাজী মকবুল ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম রতনের দ্বন্দ্বে কাজ সম্পন্ন করা যায়নি বলে দাবি বর্তমান কাউন্সিলরের। সংসদ সদস্য আল্লাহ মকবুল হোসেন সাহেব, উনি তো মারা গেছেন, উনি বলতেছে যে এটা মসজিদের নামে অ্যালটমেন্ট সবকিছু, আর আমাদের সাবেক কমিশনার সাহেব নুরুল ইসলাম রতন সাহেব সে বলতেছে এটা অবৈধ। এটা নিয়ে অনেক কিছু হয়েছে, এই মোটামুটি ভাবে ঝগড়াঝাটি
মারামারি, মিছিল এগুলিও হয়েছে। সিটি কর্পোরেশনের দাবি, স্থানীয় নেতাদের কারণে 26,87,000 টাকার মালামাল নষ্ট হয়েছে। এটা হচ্ছে খুবই একটা কঠিন জিনিস হয় যে আপনার যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে একবার যখন একটা টাকা খরচ করা হয়, দ্বিতীয়বার তো কন্ট্রাক্টরকে দিয়ে যখন আমরা আবার করতে যাব তাহলে তো সে টাকা ক্লেম করবে। এখানে প্রজেক্টের আপনার যে বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী কাজ হয়। এখন যে আপনি টোটাল বাজেটে যে ওখানে কাজে আমার হয়তো লাগে নাই দেখে আমরা খরচ করিনি। প্রকল্পের পরামর্শক নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, মেয়র চাইলেই অসমাপ্ত কাজ সম্পন্ন করা সম্ভব। সিটি কর্পোরেশনের মাঠের অংশটুকুর ঠিকাদারকে অবমুক্ত করলেও পার্কের ঠিকাদারকে তার আংশিক কাজের জন্য ধরে রেখে প্রকল্পটি এই মুহূর্তে স্থবির অবস্থায় রেখেছে। ইতিমধ্যে মেয়রের সাথে এই বিষয়ে কথা হয়েছে। আমরা আশা করছি মেয়রের সুযোগ্য নেতৃত্বে যথোপযুক্ত আলোর মুখ দ্রুততম সময় দেখবে। 5.5 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের এমন দুর্দশায় নাখোশ এলাকাবাসী। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা 5 আসনের উপনির্বাচন আগামীকাল শনিবার। এর আগে সকাল থেকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। রায়হান, একটু জানতে চাই ঢাকা 5 আসনের ভোটাররা কি বলছেন এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? দেখুন, যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু ঢাকা 5 উপনির্বাচনের যে নির্বাচনী সরঞ্জাম রয়েছে, আগামীকাল সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত যেই ভোট গ্রহণ চলবে, সেই ভোট গ্রহণের কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকেই বিতরণ করা হচ্ছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু সকাল 11টা থেকেই এখানে নির্বাচন কমিশন ভবন থেকে যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে এনে রাখা হয়েছে এবং 187টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকালকে। সেই 187টি কেন্দ্রে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। তারা এসে তার নিজ নিজ কেন্দ্রে যে সকল সরঞ্জাম রয়েছে সেগুলো তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। এখনও সেই কার্যক্রম চলছে, মোটামুটি বিকেল পর্যন্ত সেই কার্যক্রম চলবে বলেই কিন্তু রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন। এবং এখানে নির্বাচনী পরিবেশের কথা যদি বলতে চাই, যেহেতু এটি উপনির্বাচন, প্রত্যেকটি দল থেকে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বড় বড় যে 3টি পার্টি আছে, 3টি পার্টি থেকে 3টি দল থেকেই প্রার্থী দেওয়া হয়েছে। তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীও দাঁড়িয়েছেন। তো সব মিলে সাধারণ মানুষ, এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু চান যে উন্নয়নের যে ধারা সেটি যাতে অব্যাহত থাকে, উন্নয়ন যাতে হয় সেটি যাতে নিশ্চিত করা যায়, সেটি কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু দাবি জানাচ্ছেন। তার পাশাপাশি কালকের নির্বাচনটি যাতে সুষ্ঠুভাবে হয় এবং তার পাশাপাশি নির্বাচনে যাতে কোনো রকমের সমস্যা না তৈরি হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না ঘটে, সেই জন্য কিন্তু এই নির্বাচন কমিশন থেকে শুরু করে এই নির্বাচনে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু সেটিকে নিশ্চিত করছেন। তার পাশাপাশি বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে আগামীকালকে কাজ করে। আমরা আজকে এখানে দেখেছি পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে কেন্দ্রটি রয়েছে এখানে কিন্তু উপস্থিত আছেন। আগামীকালকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। তার মধ্যে আজকে রাত 12টা থেকে যে কোনো ধরনের যানবাহন এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। গতকাল রাত 12টা থেকে কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন আগামীকালকে যে ভোটটি রয়েছে সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। আগামীকাল ঢাকা 5 আসনের উপনির্বাচন, দনিয়া কলেজ থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। ভুয়া অডিট রিপোর্ট দাখিল সহ নানা উপায়ে কর ফাঁকি দেওয়া 1,60,000 কোম্পানিকে শনাক্ত করেছে এনপিআর। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হচ্ছে নভেম্বর থেকেই। অনিয়মে জড়িত বেশ কিছু কোম্পানি ও পরিচালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি। কর ফাঁকি দেয়া কোম্পানি শনাক্তে 28 আগস্ট টাস্কফোর্স গঠন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর গোয়েন্দা সংস্থা সিআইসি। তাদের এ কাজে সহযোগিতা নিতে বলা হয় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক আরজেএসসি ও হিসাববিদদের সংগঠন আইসিএবির। এরই মধ্যে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে গোয়েন্দারা জানতে পেরেছেন 1,77,000 নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির ইটিআইএন আছে মাত্র 78,000-এর। এর মধ্যে 2018-19 অর্থ বছরে রিটার্ন দেয় মাত্র 28,000 কোম্পানি। আবার এদের প্রায় 12,000-ই জমা দিয়েছে ভুয়া অডিট রিপোর্ট। এর কারণ অনুসন্ধানে বেশ কিছু কোম্পানিকে তদন্তের আওতায় আনছেন গোয়েন্দারা। পরে করা হবে মামলা। এনবিআর-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আমি ধরুন আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাই, আমি যদি কমপ্লায়েন্ট থাকি, আমার ট্যাক্স ফাইল যদি ঠিক থাকে, তখন কিন্তু ব্যাংকেরও অনেক সুবিধা হয় যে আমাকে সহায়তা করতে। যেমন এবার করোনাকালে একটা সমস্যা যেটা হয়েছে যে অনেকজনের
ট্যাক্স ফাইল ছিল না, তা কিন্তু ওনারা ব্যবসা করেছিলেন। যখন ব্যাংকের কাছে আছে, ব্যাংক বলছে যে তুমি যে ট্যাক্স দিয়েছো তুমি আমাকে দেখাও। এদিকে ভুয়া অডিট রিপোর্ট শনাক্তে ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম গড়ে তুলছে হিসাববিদদের সংগঠন আইসিএবি। এটি ব্যবহারে চলতি মাসেই হতে পারে চুক্তি। আইসিএবি নেতারা বলছেন, অনুমোদিত প্রতিটি অডিট রিপোর্টে থাকবে একটি বিশেষ নম্বর, যা দিয়ে অনলাইনে নিশ্চিত হওয়া যাবে রিপোর্টটি ভুয়া কিনা। ফলস রিপোর্ট বা যেটা ফেক রিপোর্ট যাতে রেজিস্টার্ড জনস্ট কোম্পানি বা এনবিআর বা অন্য কোনো ব্যাংক অন্য জায়গায় যাতে জমা না দিতে পারে, তাহলে যেই ডকুমেন্টটা একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সাইন করে সেটা যে জেনুইন, তার ইউজাররা কেমনে বুঝবে রেজিস্টার্ড জনস্ট কোম্পানি বা এনবিআর, এটারই একটা কোডিং সিস্টেম করে দেবে। এনবিআর কর্মকর্তারা জানান, এসব পদক্ষেপে চলতি অর্থবছরেই রাজস্ব বাড়বে অন্তত 500 কোটি টাকা, নিবন্ধন ছাড়াবে লাখের বেশি। দেশের 90% কোম্পানি কোনো না কোনোভাবে আয়কর আইন অমান্য করে অপরাধ করছে। সম্প্রতি এসব কোম্পানিকে চিহ্নিত করেছে এনবিআর। কর্মকর্তারা বলছেন, আগামী মাস থেকে এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে একটি বিষয়ে তারা এখনও সিদ্ধান্তহীনতায়, সেটি হলো এসব কোম্পানির অতীত অপরাধের বিচার হবে কি হবে না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শেখ বোরহানউদ্দিন কলেজের কয়েক কোটি টাকার দুর্নীতি, শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। একই অভিযোগে অর্ধশতাধিক প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ। 10,000-এর মতো শিক্ষার্থীর এই কলেজে শিক্ষক আছেন 106 জন। প্রতিষ্ঠানটিতে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তাদের তদন্তে উঠে এসেছে বেশ কিছু অনিয়মের প্রমাণ। এর মধ্যে রয়েছে উন্নয়নমূলক কাজ ও জমি কেনায় 3 কোটি টাকার অনিয়ম। এছাড়া 45 শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে। ভাতা বাবদ নেওয়া হয়েছে 14 লাখ টাকা। নিয়োগে বিভিন্ন রকম অনিয়ম করেছে, এরকম বিভিন্ন অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো আমরা তদন্ত করে আমরা আমাদের তদন্ত প্রতিবেদনে তুলে ধরেছি। এসব অনিয়মের নাম এসেছে কলেজের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি আবু নাইম মোহাম্মদ রাফি, বাদল চন্দ্র অপু, নুরুন নাহার বেগমের। তবে অভিযুক্তরা বলছেন, এগুলো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। একজন টিচার কখনো ক্যাম্পাস ছাড়া কাজ করতে পারে না। আমার জাস্ট একজন সদস্য মাত্র, এটা 10 জনের একটা কমিটি আছে। আমার নাম কেন বিশ্বাস এটা তো ষড়যন্ত্রমূলক। প্রতিষ্ঠান প্রধান বলছেন, অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এটা গভর্নিং বডিতে উপস্থাপন করা হবে। তারপরে যাদের বিরুদ্ধে এরকম নাম আসছে আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বলছে, বোরহানউদ্দিন কলেজ ছাড়াও এমন অনিয়মের অভিযোগ আছে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিভিন্ন গুরুতর যে অনিয়মগুলি থাকে সেগুলি আমরা অগ্রাধিকার ভিত্তিতে এখন সীমিত আকারে তদন্ত করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়ে তদন্ত হয়, প্রমাণও হয়, কিন্তু নেওয়া হয় না কঠোর ব্যবস্থা। সংশ্লিষ্টরা বলছেন, এ কারণেই প্রতিষ্ঠানের দুর্নীতি কমছে না। তাই এবার এই অনিয়মের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে প্রতিষ্ঠানগুলোকে একটি বার্তা দেয়া হোক। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঠাকুরগাঁওয়ে একই পরিবারের 3 জন নিহতের মামলায় গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। শিয়ালডাঙ্গি এলাকা থেকে গতরাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অজ্ঞাত 4 থেকে 5 জনকে আসামি করে অপমৃত্যুর মামলা করে পুলিশ। বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল উপজেলার শিয়ালডাঙ্গি গ্রামের একটি ডোবা থেকে একই পরিবারের 3 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফেরিওয়ালা আকবর আলীর স্ত্রী আরিজা খাতুন, তার মেয়ে আকলিমা আক্তার আখি ও ছেলে আরাফাত আহমেদ। জিজ্ঞাসাবাদের জন্য নিহত আরিজার স্বামী আকবর আলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পারিবারিক কলহের জেরে তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত রাতে অজ্ঞাতদের আসামি করে পরিবারের পক্ষ থেকে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলা তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বুধবার রাতে কলারোয়া উপজেলার খলসি গ্রামের মাছ ব্যবসায়ী শাহিনুর রহমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা।
এ সময় নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন শাহিনুর, স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম, মেয়ে তাসনিম ও মারিয়া। ভোরে শাহিনুরের 4 মাস বয়সী শিশু মারিয়ার কান্নার শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের অন্য সদস্যদের। পরে ভাই রাহিনুর ঘরে ঢুকে 4 জনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বান্দরবানের রংছড়িতে গুলিতে নিহত হয়েছেন সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাউপ্রু মার্মা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নতুনপাড়া এলাকায় সাউপ্রু মার্মাকে গুলি করে পালিয়ে যায় এক ব্যক্তি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে। সদর থানার ওসি তৌহিদ কবির জানান, কেন এই হত্যাকাণ্ড, কারা এর সাথে জড়িত তা এখনও জানা যায়নি। এর আগে গত শনিবার উপজেলার জামছড়ি এলাকায় গুলি করে হত্যা করা হয় এক যুবলীগ কর্মীকে। যশোরের মনিরামপুরে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত বাদলের মা আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে সকালে মনিরামপুর থানায় মামলাটি দায়ের করেন। এদিকে আজ সকালে নিহত বাদল হোসেন ও আহাদ মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যশোর সদরের বসুন্দিয়া বাজারে ক্যারাম বোর্ড খেলছিল বাদল ও আহাদ। একটি ফোন পেয়ে তারা মোটরসাইকেল যোগে মনিরামপুর উপজেলার বারোপাড়া গ্রামে যায়। সেখানে ফাঁকা একটি মাঠে তাদেরকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে বাদল ঘটনাস্থলে এবং হাসপাতালে নেয়ার পথে আহাদ মোল্লার মৃত্যু হয়। চট্টগ্রাম বন্দরে যেন শুরু হয়েছে স্বর্ণ আনার উৎসব। করোনার সংকট কাটিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর শাহ আমানত বিমানবন্দর দিয়ে বৈধ অবৈধ পথে আসছে স্বর্ণ। এই মাসেই 3 ধাপে চোরাই স্বর্ণ জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এর বাইরে ঘোষণা দিয়েও আনা হচ্ছে বিপুল পরিমাণ স্বর্ণ। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে দুবাই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চলে সপ্তাহে 3টি। গেল 15 দিনে বিমানের এসব ফ্লাইট থেকেই উদ্ধার হয়েছে অবৈধভাবে আনা 252টি স্বর্ণের বার, যার আনুমানিক বাজার মূল্য 18 কোটি টাকার বেশি। গোয়েন্দা সংস্থা বলছে, দেশের বাজারে মূল্য বৃদ্ধি এবং আসছে শীতে বিয়ের মৌসুম সামনে রেখে সক্রিয় স্বর্ণ চোরাচালান চক্র। বাংলাদেশ ও পার্শ্ববর্তী বেশ কটি দেশের চাহিদার যোগান দিতেও বেড়েছে চোরাচালান। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দরের চেয়ে চট্টগ্রামের এই রুট বেশি নিরাপদ বলেও ভাবছে চোরাকারবারীরা। জোরদার তদারকি এবং তৎপরতা আরও অব্যাহত থাকবে, যাতে এই রকম স্বর্ণের চোরাচালানের মাধ্যমে দেশের রাজস্ব হানি করে স্বর্ণের উচ্চ মূল্যের সুবিধাটা নিয়ে বাংলাদেশের বাজারে যাতে স্বর্ণ না ঢুকতে পারে। তবে শুল্ক কর্মকর্তারা বলছেন, চোরাই পথে করা নজরদারির কারণে দুবাই থেকে বৈধভাবে স্বর্ণ আনার প্রবণতা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। চলতি মাসের 15 দিনে এই রুটে বৈধভাবে এসেছে 484টি স্বর্ণের বার। দেশে দাম বাড়ায় বিদেশ ফেরতরা ঘোষণা দিয়ে স্বর্ণ আনতে উৎসাহিত হচ্ছেন বলেও মনে করছেন কাস্টম কর্মকর্তারা। সে 234 গ্রাম পর্যন্ত শুল্ক ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবে। তাহলে কিন্তু একটা বারে ধরেন প্রায় 116 বা 17 গ্রাম থাকে, তাহলে অনেকে কিন্তু ম্যাক্সিমাম দুইটা বার সে শুল্ক ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবে। এবং হচ্ছে যে আপনার এটা অনেকে একটা করে ট্যাক্স দিয়ে নিয়ে আসছে, এবং এতে আপনারা এটা প্রতিমান হবে যে সরকারের রাজস্ব বাড়তিছে। চট্টগ্রাম কাস্টমের ইতিহাসে এককভাবে সবচেয়ে বেশি 160টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে বৃহস্পতিবার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আজ থেকে খুলেছে সিনেমা হল, শুরু হলো সিনেমা প্রদর্শন। তবে ছবি মুক্তি নিয়ে বিপরীতমুখী অবস্থানে চলচ্চিত্র প্রদর্শক এবং প্রযোজক সমিতি। হল মালিকেরা বলছেন, নতুন ছবি মুক্তি পেলে দর্শক হলমুখী হবে, তবে ক্ষতির শঙ্কায় নতুন সিনেমা মুক্তি দিতে চাইছেন না প্রযোজকরা। অপেক্ষা করতে চাইছেন আরও কয়েক সপ্তাহ। দেশে করোনা সংক্রমণ শুরুর পর মার্চের 18 তারিখ বন্ধ হয়ে যায় সব সিনেমা হল। অন্যান্য খাতের প্রতিষ্ঠান চালু হয়েছে কয়েক মাস আগেই। করোনার প্রকোপও আগের চেয়ে কম, তাই কয়েক মাস ধরেই সিনেমা হল খোলার দাবি জানিয়ে আসছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অবশেষে অপেক্ষার পালা শেষ। 7 মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে সিনেমা হল। এ সপ্তাহে মুক্তি একমাত্র ছবি সাহসী হিরো আলমের। পরের 2 সপ্তাহে নতুন ছবি মুক্তির জন্য একটি আবেদনও জমা পড়েনি। লোকসানের আশঙ্কায় এখনই নতুন ছবি মুক্তি দিতে আগ্রহী নন প্রযোজকেরা। একটা ছবি করতে 1.5 থেকে 2 কোটি টাকা লাগে। এখন যদি দর্শক হলে না যায়, তাহলে এই 2 কোটি টাকা উঠবে? তাহলে তো ছবি রিলিজ দেওয়াটা ঠিক হবে না।
আমাদের পুরান ছবি যে দর্শক দেখে না তা না, কিন্তু আমাদের কাছে যতগুলি ছবি আছে প্রায় 50টার মতো ছবি আছে, আমরা হল চালাইতে সক্ষম। প্রযোজকদের এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন হল মালিকরা। তাদের দাবি, নতুন সিনেমা মুক্তি দিলে দীর্ঘ বিরতির পরও প্রেক্ষাগৃহে দর্শক ফেরানো যেত। প্রযোজক পরিবেশক সমিতি এবং তার সাথে পরিচালক সমিতিও ছবি রিলিজ করার জন্য সিনেমা হলগুলো চালু করতে তারা যে উদ্গ্রীব ইচ্ছা আগ্রহ এগুলো প্রকাশ করছেন, আমাদের দৃঢ় বিশ্বাস ছিল যে ছবি মুক্তির একটা ধারাবাহিক প্রবাহ তৈরি হবে। প্রযোজকদেরকে আমরা আমাদের প্রতিপক্ষ ভাবি না, আমাদের তারা বন্ধু। আমরা তাদেরকে কাছে নিয়ে আমাদের কিভাবে ভালো ভালো ছবি সিনেমা হলে দিতে পারে তার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব, এবং তার কাছ থেকে যদি সরকারের কাছ থেকে সহযোগিতা নিতে হয় তারা নিবে, আমরা তাদেরকে সাপোর্ট করব। এদিকে নতুন সিনেমার অভাবে মধুমিতা, বলাকা, শ্যামলী সিনেপ্লেক্স খুলছে না। ঢাকার বাইরেও বেশ কিছু হল এখনও খোলার বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানতে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী রেজওয়ান সিদ্দিকী। রেজওয়ান, একটু জানতে চাই কি অবস্থা সিনেমা হলে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? যেহেতু প্রযোজক সমিতি মহল থেকে একটি শঙ্কার কথা বলছে দর্শকের উপস্থিতি নিয়ে, দর্শকের উপস্থিতি কেমন দেখছেন? তারা 7 মাস পর সিনেমা হল খুললো, কেমন তারা সারা ফেলছে? সিনেমা হল খুলে দেওয়ার পরবর্তীতে দর্শক কিভাবে ফেরানো যায় সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ রয়েছে। কেননা এখন করোনা পরিস্থিতি খুব স্বাভাবিক না হলেও স্বাভাবিক হয়েছে পরিস্থিতিতে সাধারণত দর্শক থাকবে না বলে মনে করছিলেন। সেই কারণ তারা মুক্তি দিতে রাজি হবে, এটি করে কিন্তু বিকাশে বলেছেন মল মালিক। কিন্তু আজকে যে 7 মাস পর তার প্রথম সপ্তাহে কিন্তু হিরো আলমের সাহসী হিরো আলম কিন্তু মুক্তি পেয়েছে, কিন্তু এই ক্ষেত্রে দর্শক সংখ্যা যদি বলি খুব একটা দর্শক থাকে। আর যে সাধারণ দর্শক থেকে যে প্রোডাক্ট যায় এই থেকে 3 জন দর্শক ছিলেন, এখন 11টার শো চলছে এখন পর্যন্ত, সেখানেও দার্জিলিং এসে দর্শক হচ্ছে। কিন্তু এই দর্শক থেকে হিরো আলম ছবিটা মুক্তি দিয়েছে, হিরো আলম তিনি বলছিলেন যে তাই সারা দেশের 40টা সিনেমা হলে মুক্তি দিয়েছেন। 40টা সিনেমা আজ থেকে হল খুলেছে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে থেকে রেজওয়ান সিদ্দিকী সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন। দীর্ঘ 7.5 বছর ধরে কুমায় আছেন হাসন রাজার বংশধর কর্নেল দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজা। রাষ্ট্রের প্রতি তার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ কুমায় থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে অবসরে গেলেন সেনাবাহিনীর এই চৌকস কর্মকর্তা। দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজা 1989 সালে বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। 31 বছরের দীর্ঘ কর্মজীবনে কাজ করেছেন গুরুত্বপূর্ণ সব ইউনিটে। ছিলেন চৌকস সেনা কর্মকর্তা, কিন্তু 2013 সালের 11 মার্চ কার্ডিয়াক অ্যাটাকের কারণে ব্রেন সেলের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কোমায় চলে যান তিনি। তখন থেকেই চিকিৎসাধীন ঢাকার সিএমএইচে। কর্নেল তাসাওয়ার হাসন রাজার চতুর্থ বংশধর। রাষ্ট্রের প্রতি তার অনন্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ অবসরে যাওয়ার আগে দেওয়া হয় পদোন্নতি। 12 অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল থেকে পদোন্নতি পেয়ে কর্নেল হন দেওয়ান মোহাম্মদ তাসাওয়ার রাজা। একটা মানুষকে, একটা পেশেন্টকে নিয়ে 7 বছর চলা, এটা তো মনে করেন আমি ছাড়া আর কেউ বুঝবে না। হ্যাঁ, আমি জাস্ট 7টা বছর আমি জাস্ট স্ট্রাগল করা, এরকম একটা পেশেন্ট নিয়ে চলা, তারপরে বাচ্চাদের মানুষ করা। তাই এটা মনে করেন সিএমএইচ প্লাস অফিস প্লাস বন্ধুবান্ধবের যে সাপোর্ট যেটা ছিল, এটা আর্মিতে বলেই সম্ভব, হয়তো অন্য কোথাও হলে আমি পারতাম না। বিদেশে নিয়েও করা হয়েছে তার চিকিৎসা, তবে হয়নি তেমন কোনো উন্নতি। চিকিৎসকরা বলছেন ব্রেনের সেল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। ওর হার্ট ফিরে আসছে কিন্তু ব্রেন ফিরে আসে নাই ওইভাবে। তার মানে ওর এই পুরো প্রক্রিয়ার সময় ওর ব্রেনের সার্কুলেশনটা 5 মিনিটের অতিরিক্ত ছিল, কিন্তু 15 মিনিটের কম ছিল। এই জন্য ওর ব্রেনের নিচের অংশগুলি ভালো আছে, কিন্তু বাইরের যে অংশগুলি আমাদের চিন্তা চেতনার সাথে জড়িত, সেই এরিয়াগুলি ভালো, সেলগুলি ভালো করে ফেরত আসে নাই। স্বপ্ন ছিল 100 দেশ ভ্রমণের, কিন্তু অসুস্থতার কারণে তার স্বপ্ন এখন বন্দী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের 314 নম্বর ক্যাবিনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় একদিনে 6000-এর বেশি মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত 4 লাখ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে প্রাণ গেছে 850 মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট মৃতের সংখ্যা ছাড়ালো 2,22,000।
নতুন রোগী শনাক্ত হয়েছে 65,000-এর বেশি। ভারতে একদিনে মৃত্যু হয়েছে 833 জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 1,11,000-এর বেশি। দেশটিতে নতুন করে ভাইরাস মিলেছে 60,000-এর বেশি মানুষের দেহে। ব্রাজিলে বৃহস্পতিবার মৃত্যু হয়েছে 734 জনের। নতুন 29,000 রোগী নিয়ে দেশটির মোট সংক্রমিতের সংখ্যা 51 লাখ ছাড়িয়েছে। এদিকে দ্বিতীয় ধাপের সংক্রমণ রুখতে রাজধানী প্যারিস সহ বিভিন্ন শহরে কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। ফ্রান্সে করোনা মোকাবেলায় সরকারের ভূমিকার তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে এই অভিযান হয়। স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরেন ও ন্যাশনাল হেলথ এজেন্সির পরিচালক জেরেমি সালেমনের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় প্যারিস পুলিশ। অভিযোগ আছে মহামারীতে দেরিতে ব্যবস্থা নেওয়া ও করোনা সুরক্ষা সামগ্রী ঘাটতির পেছনে এই ব্যক্তিরা দায়ী। এদিকে সংক্রমণ বাড়ায় শনিবার থেকে প্যারিস সহ 9 শহরে কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো ঠেকাতে এসব শহরে কাজ করবেন 12,000 পুলিশ। থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজপথে নেমেছেন রাজতন্ত্র বিরোধীরা। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাঁচি পৌসং জেলায় সমাবেশ করছেন বিক্ষুব্ধরা। এ সময় ঘটনাস্থল ঘিরে রাখা দাঙ্গা পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের পর আটক হয়েছেন বেশ কয়েকজন। থাইল্যান্ডের ইতিহাসে এই দৃশ্য বিরল। জরুরি অবস্থা পাশ কাটিয়ে সরকার ও রাজপরিবার বিরোধী কর্মসূচিতে নামে হাজারো মানুষের ঢল। এ সময় আটকদের মুক্তির দাবিতে স্লোগান দেন তারা। বুধবার ব্যাংককে বিক্ষোভের পর থেকেই ঘোষণা করা হয় জরুরি অবস্থা। বৃহস্পতিবার সকাল থেকেই সমাবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। মোড়ে মোড়ে বসানো হয় ব্যারিকেড। এতেও দমানো যায়নি প্রতিবাদ। পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। থাইল্যান্ডে 2014 সালের অভ্যুত্থানে প্রধানমন্ত্রী হওয়া প্রায়ুত চান উচার পদত্যাগের দাবিতে চলতি বছরের আগস্টে শুরু হয় ছাত্র আন্দোলন। সময়ের সঙ্গে তার রূপ নেয় রাজতন্ত্র সংস্কারের আন্দোলনে। থাইল্যান্ডের বাস্তবতায় রাজতন্ত্র সংস্কারের দাবি বিশেষ গুরুত্ব রাখে। দেশটিতে এই স্পর্ধা দেখানোর সাজা দীর্ঘমেয়াদে কারাদণ্ড। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতালির করোনা প্রোটোকল ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ সুপারস্টারের তুরিনে ফেরার অনুমতির বিষয়ে অবগত ছিলেন না, এমন দাবি ইটালির ক্রীড়ামন্ত্রীর। এদিকে স্বাস্থ্যবিধি সম্পর্কে পরিষ্কার ধারণা চাইছেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। নেশনস লিগে পর্তুগালের সুইডেন বধের উল্লাস সেরেছেন টেলিভিশনের সামনে দর্শক হয়ে। প্রাণঘাতী করোনা ক্রিস্টিয়ানো রোনালদোকে সতীর্থদের থেকে দূরে সরিয়ে দিয়েছে। জাতীয় দলের দায়িত্ব শেষ, এবার ক্লাবের প্রতি নিবেদন CR7-এর। করোনা নিয়ে ফিরেছেন তুরিনে, আছেন নিজ বাসায় আইসোলেশনে। রোনালদোর ইতালি ফেরা জন্ম দিয়েছে বিতর্কের। দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরার দাবি করোনা প্রোটোকল ভেঙেছেন CR7। তবে নিয়ম মেনেই পর্তুগিজ সুপারস্টারকে ফেরানো হয়েছে বলে দাবি ইউভেন্টাসের। রোনালদোর তুরিনে ফেরার বিষয়ে আমাকে জানানো হয়নি। করোনা স্বাস্থ্যবিধি সবাইকে মানতে হবে। তারকা ফুটবলার হলেও নিয়ম লঙ্ঘন অমার্জনীয় অপরাধ। এরই মধ্যে ডি মারিয়া, ইব্রাহিমোভিচের মতো তারকা ফুটবলাররা করোনায় আক্রান্ত হয়েছেন। সেরে উঠলেও শঙ্কা কাটেনি ফুটবলার ও কোচিং স্টাফদের। এমন অবস্থায় মাঠের চাইতে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত ক্লাবগুলো। ঝুঁকি এখনো আছে। স্বাস্থ্যবিধি মেনে সুস্পষ্ট নীতি মেনে চলা জরুরি। নিয়ম মেনে চললেই করোনা ঝুঁকি কমানো সম্ভব। করোনার বৈরী প্রভাব পড়েছে বিশ্বের সব স্পোর্টস ইভেন্টে। 2022 ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারও বায়োবাবলে খেলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাতে মাঠে নামছে পিএসজি। অ্যাওয়ে ম্যাচে লা পারিসিয়ানদের প্রতিপক্ষ নেমেই ম্যাচ শুরু রাত 1টায়। মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকলেও টেবিলের শীর্ষের এই পিএসজি জয়ে ধারাবাহিক লা পারিসিয়ানদের লক্ষ্য ছন্দ ধরে রাখা। আন্তর্জাতিক ব্যস্ততার পর ক্লাবে ফিরেছেন নেইমার। সতীর্থ রাফিনিয়াকে পেয়ে অনুশীলনের চনমনে ব্রাজিলিয়ান সুপারস্টার। নিষেধাজ্ঞায় নেমেই ম্যাচে থাকছেন না কুরজাওয়া, ডি মারিয়া। শঙ্কা রয়েছে হুলিয়ান ড্রাক্সারকে নিয়েও। বিপরীতে জয় ধরে রাখতে লিগ চ্যাম্পিয়নদের চমকে দিতে চায় নেমেই। চোট সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছে ক্লাবটি। হেড টু হেডে সবশেষ 4 দেখায় শতভাগ জয় পিএসজির। জার্মান কাপে প্রত্যাশিত জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দুরেনকে 3-0 গোলে হারিয়েছে বাভারিয়ানরা। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন ফরওয়ার্ড এরিক ম্যাক্সিম।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অপ্রতিরোধ্য বায়ার্ন অপেক্ষাকৃত দুর্বল এফসি দোরেনকের বিপক্ষে বিশ্রামে ছিলেন লেভানডস্কি নয়ার। ফ্রন্ট লাইনে কোচ হ্যান্সি ফ্লিকের ভরসা চুপোমোটিং। আস্থার প্রতিদানও দিয়েছেন। 24 মিনিটে ডেডলক ভাঙেন ক্যামেরুন ফরওয়ার্ড। 35 মিনিটের সফল স্পট কিকে ব্যবধান বাড়ান থমাস মুলার। বিরতির পর আরও অদম্য বায়ার্ন। 75 মিনিটে গোলের জোড়া পূর্ণ করেন চুপোমোটিং। শেষ পর্যন্ত পরিবর্তন আসেনি স্কোর লাইনে। আইপিএলে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। টানা 4 ম্যাচ জিতে আত্মবিশ্বাসে তুঙ্গে মুম্বাই। শীর্ষস্থান পুনরুদ্ধারে জয় চায় রোহিত শর্মার দল। ওপেনিংয়ের দুর্দান্ত ছন্দে রয়েছেন ডিকক। তিনে নামা সূর্যকুমার যাদব ধারাবাহিক। কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়ার মতো হার্ড হিটার ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। বোল্ড, প্যাটিনসন, বুমরাদের আগুনে বোলিং প্রতিপক্ষের ভয়ের কারণ। বিপরীতে ব্যাটিং দুর্বলতায় ভুগছে কলকাতা। জয়ে ফিরতে সঠিক কম্বিনেশন খোঁজে দীনেশ কার্তিকের দল। চলতি আসরের প্রথম দেখায় 49 রানে জয় পায় মুম্বাই। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।